আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতদিন আমরা মধু আনতে বাঘের মুখে গল্পটি পড়ছিলাম। আমরা কোন অবধি গিয়ে শেষ করেছিলাম? আমরা সুন্দরবনের একটা সুন্দর বর্ণনা দিয়ে শেষ করেছিলাম। বসন্তকালে, শীতের শেষে সুন্দরবনে ফুল, বিভিন্ন গাছে ফুল ফুটেছে। গরান গাছে ছোট ছোট ফুল ছিল, হলদে রং ছিল, তাতে মৌমাছি গুনগুন করে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। আর মৌমাছি এই ফুলের থেকে মধু নিয়ে তাদের চাক ভর্তি করছিল। আর এই চাকের থেকে মধু কাটার জন্য তিনটি মানুষ, আরজান, কফিল আর ধনাই, তিনজনে বেরিয়েছিল। গল্পের এই অবধি আমরা গিয়েছিলাম। তাহলে আজকে আমরা যাচ্ছি গল্পের পরের অংশে। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। চলো তাহলে এগিয়ে যাই পড়া নিয়ে। সবাই বই খুলে বসেছ নিশ্চয়ই। ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে, কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয়। চাক খুঁজবার পন্থা হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া। এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না, এদিক ওদিক ছিটকে পড়তেই হয়। তাহলে গল্পতে কি দাঁড়ালো? যে তিনজন তো বনে জঙ্গলের মধ্যে এসেছিল, তোমরা জানো, মধু আনতে, চাক কেটে মধু আনতে। তারা সুন্দরবন তো একেবারেই নদীতে নদীতে ভর্তি অংশ, প্রত্যেকটা অংশে যেতে গেলে ডিঙি করেই নদীর মধ্যে দিয়ে যেতে হয়। সরু সরু নদীর খাল, নালা, নানা রকম জিনিস সুন্দরবনে ভর্তি। জঙ্গলের মধ্যে ঢুকতে গেলে নদীর মধ্যে দিয়েই ঢুকতে হয় গিয়ে। আর সেখানে তারা ছোট ছোট নৌকো ব্যবহার করে, সেগুলোকে ডিঙি বলে, বড় নৌকো নয়, কারণ সরু নদীর মধ্যে দিয়ে যেতে গেলে ডিঙিতেই সুবিধা। তাহলে তারা কি করছে? ডিঙি করে অনেক দূর বনের ভেতরে যাচ্ছে, গিয়ে তারপর ডাঙায় উঠছে। সেখানে একটার পর একটা ওরা মধুর চাক দেখছে এবং মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে। তাদের একটা করে চাক পাচ্ছে আর একটা করে কাটছে, কেটে কলসের মধ্যে মধু ভর্তি করছে। এবার মধুর চাক যখন তারা পাচ্ছে, তাদের তো আমরা কাজটা জানি, কেউ ধোঁয়া দেয়, কেউ চাক কাটে, কেউ চাকটা তলায় ধামাতে সংগ্রহ করে, এই কাজগুলো তো আমরা জানি। কিন্তু চাকটা তো আগে খুঁজে বার করতে হবে। চাকটা কি করে খুঁজে বার করবে? চাক খুঁজে বার করার পন্থা হলো মৌমাছিকে নজর করা। মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা আর তার পিছু পিছু সেদিকে যাওয়া। মৌমাছিটা চাক থেকে একটা ফুল থেকে মধুটা নিয়ে সেটা উড়ে যাচ্ছে এবং তার পিছু পিছু যদি নজর করা যায় সে কোন দিকে উড়ে যাচ্ছে, কারণ মৌমাছি তো সেই মধুটা নিয়ে তার চাকে যাবে, চাকে গিয়ে জমাবে সেই মধুটা, সুতরাং তার পিছু পিছু গেলেই চাকের দিকে যাওয়া যাবে। এইরকম করতে করতে কেউ একটা মৌমাছির পেছনে যাচ্ছে, কেউ আরেক দল মৌমাছির পেছনে যাচ্ছে। এই করে কেউ কিন্তু একসঙ্গে তিনজন থাকতে পারছে না, তিনজন প্রায় আলাদা হয়ে যাচ্ছে। তাহলে একসঙ্গে তাদের যে যাওয়াটা আরম্ভ করেছিল জঙ্গলের ভেতর গিয়ে, প্রায় তারা আলাদা আলাদা হয়ে যায়। আর এই আলাদা আলাদা হওয়ার থেকে অনেক সময় বিপদও চলে আসে, কারণ জঙ্গল ভর্তি বিভিন্ন রকম হিংস্র প্রাণী। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ভয় যাকে নিয়ে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা একটা ছবির মতো দেখতে পাচ্ছি যে ডিঙি করে লোকগুলি ভেতরে গেল জঙ্গলের ভেতরে, তারপর তারা জঙ্গলে ঢুকলো এবং মৌমাছির পেছন পেছন তারা যাচ্ছে, গিয়ে এক একটা চাকের সন্ধান পাচ্ছে। কেমন? তখন তিনজন এগিয়ে চলেছে প্রায় এক লাইনে। ধনাই সবার আগে, বাহাতে কাস্তে আর চট, মাথায় মধুর কলসটা আর ডান হাতে একটা মোটা লাঠি। তাহলে চিত্রটা কীরকম হলো? ছবিটা তিনজনে এক লাইন করে যাচ্ছে প্রথম দিকে, তখন আলাদা হয়নি তারা। ধনাই সবচেয়ে আগে রয়েছে, তার বাঁহাতে হচ্ছে কাস্তে আর চট, আর মাথার মধ্যে রয়েছে মধুর কলসটা, কারণ সে কলসে মধু জমায়, আর ডান হাতে একটা মোটা লাঠি। এবার লাঠিটা কেন? লাঠিটা তো নিজের হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য, এটা একটা কারণ আছেই। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, সারা বনে শুলো ছবি তোমাদের দেখাবো। শুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে হোঁচট খাবার সম্ভাবনা, তাতে কলসটা পড়ে যেতে পারে। তাই হোঁচট সামলাবার জন্য ধনাই একখানা লাঠি নিয়েছে। মানে শুলোগুলো কি জানো তো? এবার শুলো কি তোমাদের বোঝাই, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। শুলো কি? শুলো হচ্ছে শ্বাসমূল, ম্যানগ্রোভ জাতীয় এই যে ফরেস্ট যেগুলো, সেগুলোতে আঠালো মাটি থাকার জন্য
পলি মাটি, আঠালো মাটি থাকার জন্য তার ভেতরে বাতাস প্রবেশ করতে পারে না, এবং যার ফলে সেই গাছগুলো শেকড়গুলো অক্সিজেন নিতে পারে না, তাদের যে প্রয়োজনীয় বাতাস তারা বাইরের থেকে নিতে পারে না। সেই জন্য কী করে তারা গাছ শেকড়ের মধ্যে থেকে কতগুলো সরু সরু তীরের মতো বিষয় অংশ সেগুলো মাটির ওপর ফুঁড়ে বেরিয়ে আসে। সেখানে মাথার ডগায় একটা ফুটো থাকে, খুব সরু ছিদ্র, সেখান থেকে বাতাস প্রবেশ করে। এইগুলোকে গাছের শ্বাসমূল বলে। এই শ্বাসমূল শ্বাস নেয় বলে এই শ্বাসমূল বলে। এগুলো মানে ব্রিদিং রুট, তোমরা ইংরেজিতে বলবে ব্রিদিং রুট, মানে মূল মানে হচ্ছে রুট, আর শ্বাস নেয় হচ্ছে শ্বাসমূল। এবং এটা শুধুমাত্রই ম্যানগ্রোভ জাতীয় ফরেস্টেই দেখা যায়, সুন্দরবনেই দেখা যায়। আর সুন্দরবনে ঢুকতে গেলে দেখা যায় অজস্র এরকম শ্বাসমূল ছড়িয়ে রয়েছে পুরো অঞ্চল জুড়ে, জঙ্গল জুড়ে, কোথাও কোনো ফাঁক নেই, কারণ পুরোটাই তো ম্যানগ্রোভ ফরেস্ট। সেই জন্য আর একটা জিনিস মনে রাখবে, এটা যেন দেখে মনে হয় ভীষ্মের সরসজ্জা। মহাভারতে ভীষ্ম যখন মারা গিয়েছিলেন, এরকম তীরের বিছানা করে দেওয়া হয়েছিল তাকে। সেই তীরের বিছানার ওপর উনি শুয়েছিলেন, তলায় ছিল তীরগুলো, ওপরে উনি শুয়েছিলেন। এটা যেন সেই ভীষ্মের সরসজ্জার মতো, এবং সমস্ত জায়গায় এরকম সূচের মতো উঠে উঠে আছে। এই ধরনের শ্বাসমূলকে বাঘও কিন্তু ভয় পায়। এর ওপরে সে পড়লে, যদি নজর করে না চলে এবং তার উপর যদি পড়ে, তার গায়ে পুরো ফুটে ফুটে যাবে একদম। কাজেই এই শুলোকে ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে গিয়ে মাথায় যদি কলস থাকে, তাহলে কেউ হোঁচট খেয়ে পড়ে যেতেই পারে, কলসটা ভেঙে যেতে পারে, সে নিজে আহত হতে পারে। সেই জন্য ধনায়ের হাতে একটা লাঠি রয়েছে, সেই লাঠিটা দিয়ে সে পা ফেলে মানে লাঠির উপর ভর দিয়ে সে পা ফেলে ফেলে চলছে, সেই জন্য সে লাঠি নিয়েছে। তাহলে শুলো কি তোমরা বুঝতে পারলে ছবি দেখলে, এবং ধনাই কেন লাঠি নিয়েছে এটাও বুঝতে পারলে। এবার আমরা আজকের পড়াশুনোর শেষ অংশটায় যাচ্ছি, এইটুকুই আজকে পড়াবো। সামনে একটা ট্যাক, দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয়েছে। এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাক বলেই পরিচিত। ট্যাকের সামনের দিকে একটা গরান গাছ, তার উপাশে হেদবনের ঝোপ। গরান গাছে মধুর চাক দেখে ধনাই ওদের দিকে চিৎকার করে বলল, আরে একটা চাক পেয়েছি, বলেই একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল, না রে, এতে মধু নেই। সামনে একটা ট্যাক, ট্যাক মানে কি, দুটো নদী মেশার ফলে একটা ত্রিভুজের মতো, একটা ট্রায়াঙ্গুলার শেপের একটা খণ্ড তৈরি হয়েছে। এই ত্রিভুজের আকারের জমির মাথাটা সামনেটাকে ট্যাক বলা হয়। আর ট্যাকের সামনের দিকে একটা গরান গাছ, সেই গরান গাছের পেছনে কি ওপাশে হেদবনের ঝোপ। সেখানে মধু দেখে ধনাই ওদের চিৎকার করে বলল, আরে একটা চাক পেয়েছি। সেখানে মধুর চাক একটা রয়েছে হেদবনের ঝোপে, গরান গাছের মধ্যে। কিন্তু বলে সেদিকটা নজর করলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, সঙ্গে সঙ্গে বললো, না রে, এতে মধু নেই। যারা সবসময় জঙ্গলে গিয়ে মধু জোগাড় করে, তারা কিন্তু চাকটা দেখলেই বুঝতে পারে যে সেই চাকে মধু আছে কি নেই। যেমন বড় ডাক্তাররা রুগী দেখলেই বুঝতে পারেন যে সেই রুগীর কি অসুখ আছে, সেই রকম যারা মধু নিয়ে সবসময় মধু আনবার জন্য যারা জঙ্গলে যায়, সুন্দরবনের জঙ্গলে, তারা চাক দেখলেই বুঝতে পারে কোন চাকে মধু আছে, কোন চাকে মধু নেই। তাহলে এখানে ধনাই চিৎকার করে বলল যে না, এই চাকটাতে মধু নেই। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। এরপরে আমরা এর প্রশ্ন উত্তর, অর্থ, বিপরীত শব্দ এগুলো একটু পড়ব। এবার কিছু অর্থগুলোর দিকে নজর রাখো, আমরা কোন অর্থগুলো পড়ছি। সেটা প্রথম হচ্ছে ডিঙি। ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা। ডিঙি মানে কি, ছোট নৌকা। বড় নৌকাকে আমরা নৌকো বলি, কিন্তু ডিঙি হচ্ছে ছোট নৌকো। ডাঙা হচ্ছে স্থলভাগ, ডাঙা হচ্ছে স্থলভাগ মানে জমি। কলস কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, তার সোজা বাংলা আমরা বলি সবসময় কলসি। কোনো কোনো জায়গায় কলস বলে, কোনো কোনো জায়গায় কলসি বলে। পন্থা মানে পথ, পন্থা মানে পথ। একত্রে মানে একসঙ্গে, একত্রে মানে একসঙ্গে। শুলো হচ্ছে শ্বাসমূল, এর ছবি তোমরা দেখবে। শুলো হচ্ছে শ্বাসমূল, যেটা দিয়ে গাছ শ্বাস নেয় ম্যানগ্রোভ জাতীয় ফরেস্টে। ট্যাক হচ্ছে দুদিক দিয়ে নদী ঘেরা ত্রিভুজ আকৃতির স্থলভাগ, দুদিকে নদী দিয়ে ঘেরা একটা তিনকোনা স্থলভাগ, সেটাকে বলে ট্যাক। তাহলে অর্থগুলো হলো ডিঙি ছোট নৌকা, ডাঙা স্থলভাগ, কলস কলসি, পন্থা পথ, একত্রে একসঙ্গে, শুলো শ্বাসমূল,
ট্যাগ হচ্ছে দুদিক দিয়ে নদী দিয়ে ঘেরা ত্রিভুজাকৃতি স্থলভাগ। এবং এই শব্দগুলো দিয়ে তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে বাক্য রচনা করতে। আমি তোমাদের সবসময় বলেছি অর্থ বা বিপরীত শব্দ সবগুলো দিয়েই তোমরা বাক্য রচনার চেষ্টা করবে। কেমন? এবার আমরা কিছু একই শব্দর বানান আলাদা, কিন্তু সেই জন্য তার মানেও আলাদা, এই বিষয়ে কিছু শব্দ দেখিয়ে আমরা বাক্য রচনা করব। মানে এটা বলা হয়েছে অর্থ পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো, মানে বানানগুলো আলাদা, সেজন্য এগুলো মানেগুলোও আলাদা, এবং তারপর এগুলো বাক্য রচনা করা হলো। জেলে জেলে, প্রথমটা বফলা আছে, পরেরটা হচ্ছে বফলা নেই। জেলে মানে জ্বালিয়ে, জেলে মানে জ্বালিয়ে, আগুন জ্বালানো, প্রদীপ জ্বালানো, জেলে। আর গায়ে আগুন লেগে আমার গা জ্বলে যাচ্ছে, সেটাও কিন্তু জয়ব। আর জেলে বরিকের জয়কার জেলে হচ্ছে আমাদের যে মাছ ধরে তাদেরকে বলা হয়েছে জেলে। আচ্ছা, তাহলে আমরা এখানে বাক্যটা কি করতে পারি? মা সন্ধ্যাবেলায় ঠাকুরের প্রদীপ জেলে দিয়েছেন। মা সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে প্রদীপ জেলে দিয়েছেন। আর জেলে বলতে আমাদের বাড়ির পাশে কয়েক ঘর জেলে বাস করে, আমাদের বাড়ির পাশে কয়েক ঘর জেলে বাস করে। পরেরটা বলছি, লক্ষ লক্ষ, লক্ষ্য জফলা আছে একটা, আর একটা লক্ষ্যতে হচ্ছে জফলা নেই। লক্ষ্য যেটা জফলা আছে সেটা হচ্ছে এম, মানে তোমার জীবনের লক্ষ্য। আর লক্ষ্য হচ্ছে যেটা হচ্ছে হাজারের পরে লক্ষ্য, কাউন্ট, নাম্বার। তো প্রথমের ক্ষেত্রে হচ্ছে লক্ষ্য, আমার ভাইয়ের জীবনে ডাক্তার হবার লক্ষ্য আছে, আমার ভাইয়ের জীবনে ডাক্তার হবার লক্ষ্য আছে। আর লক্ষ্য যেখানে জফলা নেই, ভদ্রলোকের 1 লক্ষ টাকা দরকার, ভদ্রলোকের 1 লক্ষ টাকা দরকার, হয়তো চিকিৎসার জন্য বা কোনো কিছুর জন্য। পরেরটা হচ্ছে সারা সারা, দন্তের শয়াকার ডয়সণ্ড রয়কার সারা, আর দন্তের শয়াকার বয়সণ্ড রয়কার সারা। সারা হচ্ছে সারা পড়ে গেছে, মানে নড়াচড়া পড়ে গেছে, একটা রব পড়ে গেছে, মানে এটা ডয়সণ্ড রসটা। রাজামশাইয়ের আগমনে চারদিকে সারা পড়ে গেছে, মানে সবাই বলছে রাজামশাই এসছেন, রাজামশাই এসছেন, এরকম টাইপের। আর দন্তেশ্বর সারা হচ্ছে মানে সম্পূর্ণ। সারা জীবনে আমরা অনেক পুণ্য সঞ্চয় করি, সারা মানে সমস্ত জীবন, এখানে সারা মানে সমস্ত। তাহলে আমরা কি পড়লাম? জেলে জেলে, লক্ষ লক্ষ, সারা সারা। কাজে এই কটা জিনিস আগে তোমরা ভালো করে বুঝে নিয়ে প্রত্যেকটা দিয়ে তোমরা কিন্তু বাক্য রচনা, আমি যেগুলো বললাম সেগুলো ছাড়া নিজেরা করার চেষ্টা করবে। কেমন? এরপর আমরা কিছু বিপরীতার্থক শব্দ করব। কেমন? বিপরীতার্থক শব্দগুলো আগে তোমরা জেনে নাও। তীক্ষ্ণ ভোতা, তীক্ষ্ণ ভোতা। দীর্ঘ হ্রস্ব, দীর্ঘ হ্রস্ব। বোঝাই খালি, বোঝাই খালি। কাঁচা পাকা, কাঁচা পাকা। ভর্তি খালি। তাহলে বোঝাইয়ের বিপরীত আমরা খালি বললাম, ভর্তির বিপরীতও খালি বললাম। তাহলে প্রত্যেকটা বিপরীত শব্দ দিয়ে কিন্তু আমরা বাক্য রচনা করতে পারি। তীক্ষ্ণ ভোঁতা, আমার কাছে একটি তীক্ষ্ণ ছুরি আছে, আমার কাছে একটি ভোঁতা ছুরি আছে। দীর্ঘ হ্রস্ব, দীর্ঘ হচ্ছে খুব পথটি খুবই দীর্ঘ। আর হ্রস্ব হচ্ছে হ্রস্বটাকে আমরা ছোটও বলতে পারি, আমরা তো হ্রস্ব দিয়ে খুব একটা বাক্য রচনা করি না। আমরা এই ছোট রাস্তাটা দিয়ে তুমি হেঁটে সামনের গ্রামে পৌঁছতে পারো। আমাদের স্বরধ্বনির মধ্যে ছোট উচ্চারণের স্বরগুলিকে বলা হয় হ্রস্বস্বর। বোঝাই খালি, পাট বোঝাই নৌকাটি ঘাটে এসে থামলো। খালি নৌকাটি নিয়ে মাঝি এগিয়ে চলেছে। কাঁচা পাকা, গাছে প্রচুর কাঁচা আম দেখা যাচ্ছে, কাঁচা আমগুলি কিছুদিন পরেই পেকে যাবে। ভর্তি, আমার ব্যাগ ভর্তি টাকা আছে। খালি ব্যাগ নিয়ে কোথাও যেও না। তাহলে এইভাবে বিপরীত শব্দগুলো দিয়ে এবং মূল শব্দটা দিয়েও তোমরা কিন্তু বাক্য রচনা করতে পারো। কেমন? এবার প্রশ্ন নিয়ে আলোচনা। কি কি প্রশ্ন? প্রথমটা হচ্ছে চাক খুঁজবার পন্থা কী? তোমরা সবাই জেনেছ এই গল্পের অংশটার থেকে যে মৌমাছিরা যখন ফুলের মধু খেয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে উড়ে উড়ে, তার পেছনে পেছনে গিয়ে চাক খুঁজে পাওয়া যায়। তা একটা ফুলের থেকে মৌমাছি মধু খেলো এবং তারপর সে উড়ে কোন দিকে গেল তার পেছনে যাবে, তবেই চাক খুঁজে পাওয়া যাবে। কেন তিনজনে প্রায় একত্রে থাকা সম্ভব হয় না? তিনজনে প্রায় একত্রে থাকা সম্ভব হয় না কারণ কি?
কোন মৌমাছি কোন চাকে যাবে, কোন ফুল থেকে খাবে মধু, সেইটা তো আগে থেকে বোঝা যায় না। মনে করো, তোমাদের উদাহরণ দিয়ে বলতে পারি যে বাজারে আমরা সবাই যাই, সবাই বাজার থেকে বেরোয়, বেরিয়ে এক একজন, সবাই তো একটি বাড়িতে ঢুকি না, বিভিন্ন জন বিভিন্ন জনের বাড়িতে ঢুকি, তার নিজেদের বাড়িতে। সেরকমই এই ক্ষেত্রে ফুলের থেকে মৌমাছিরা মধু খায়, মধু খেয়ে তারা তাদের নিজেদের বাড়িতে, প্রত্যেকে নিজেদের নিজেদের বাড়িতে চলে যায়। তাহলে কেউ কেউ কোনো একজন মানুষ কিছু মৌমাছির পেছনে গেল, আবার আরেকটি মানুষ অন্য কিছু মৌমাছির পেছনে গেল, এরকম করে তিনজন ভাগাভাগি হয়ে যায়। সেই জন্য প্রায় তিনজনের একত্রে থাকা সম্ভব হয় না। ধনাই কী কী নিয়ে চলেছে? ধনাই বাঁ হাতে চট আর কাস্তে, মাথায় মধুর কলস, আর ডান হাতে লাঠি, এই তিনটে জিনিস নিয়ে চলেছে। শুলো কাদের বলে? শুলো থেকে বাঁচার জন্য ধনাই হাতে কি নিয়েছে? শুলো আমি আগেই বলেছি, শুলো হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূলগুলো ম্যানগ্রোভ জাতীয় ফরেস্টের যে গাছগুলো, সেই সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি সমস্ত গাছের থেকে হয়, এবং শুলোগুলো একদম সূচের মতো মাটির ওপরে উঠে উঠে থাকে, এবং এই শুলোতে যাতে হোঁচট খেয়ে না পড়ে সেই জন্য ধনাই হাতে লাঠি নিয়েছে। শুলো মূলত আমাদের সুন্দরবন অঞ্চলেই দেখা যায়, ম্যানগ্রোভ ফরেস্টে। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে দুটো ছোট নদী মিশবার ফলে সামনে যে একটা ত্রিভুজ অংশ তৈরি হয়েছে, এটাকে বলা হয় ট্যাগ। এই ত্রিভুজ অংশ, জমির ত্রিভুজ অংশটাকে ট্যাগ বলা হয়। কেমন? তাহলে আমরা সবকটা প্রশ্নকে আলোচনা করলাম। চাক খুঁজবার পন্থা, কেন তিনজনের একসঙ্গে থাকা সম্ভব হয় না, ধনাই হাতে কি নিয়ে চলেছে, এগুলো শুলো কাদের বলে, শুলো থেকে বাঁচার জন্য ধনাই হাতে কি নিয়েছে, এবং ট্যাগ কি। তোমরা এই প্রশ্নগুলো সবাই কি করবে? লিখবে, প্রত্যেকে সমস্ত অর্থ, প্রশ্ন, বিপরীতার্থক শব্দ সমস্ত কিছু লিখবে আজকের ডেট দিয়ে, যেরকম আগেরটাতেও বলেছিলাম। এই সমস্ত লিখে যে প্রশ্নের উত্তর নিয়ে কোনো রকম তোমাদের মধ্যে মনের মধ্যে একটা কনফিউশন থাকবে, তারা আমার কাছে উত্তরগুলো লিখে পাঠাবে। কেমন? আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন আবার এর পরের অংশ থেকে আলোচনা শুরু হবে। তাহলে বাড়ির কাজটা তোমরা করে রেখো, অবশ্যই করে রাখবে, নইলে ডিসিসি ক্লাসে তোমরা বলতে পারবে না, সেখানে পড়া ধরা হবে।